অনুষ্ঠানের এ পর্যায়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব আব্দুল হক, সাবেক পরিচালক বিসিসিআই। বাংলাদেশ বিজনেস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় বিসিসিআই ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থিত আমাদের রাষ্ট্র অনার উদ্যোক্তা এবং সদস্যবৃন্দ শান্তভূমিষ্ঠ আমার ফেডারেশন চেম্বারের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পরিচালক বৃন্দ এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যে কারণে আজকে আমরা এই বাণিজ্য যুদ্ধের বিষয়টি সামনে এনেছি সেটা হলো বিশ্ব প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি, এবং এখানে কিন্তু একটা বড় রকমের প্রস্তুতি দরকার আমাদের। সেই প্রস্তুতিটার ক্ষেত্রে বিশেষ করে আমি আজকে আমাদের সম্মানিত এখানে যে জাতীয় সংবাদ পত্রের আমাদের প্রতিনিধিবৃন্দ আছে, সম্মানিত প্রতিনিধিবৃন্দ, তাদের মাধ্যমে দেশবাসীকে, ব্যবসায়ীদেরকে, নীতি নির্ধারণীকে জানাতে চাই আমরা যে বিশ্বে যা ঘটছে তা যদি 30 দশকের মতো শেষ পর্যন্ত কোনো মহাযুদ্ধ রূপ নেয় এবং যেটা হতে পারে, তাহলে কি দাঁড়াবে আমাদের মতো ছোট দেশ, কিংবা আমরা কতটুকু প্রস্তুত, আমরা কি চিন্তা করছি কিনা, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের করণীয় কি, সরকারের করণীয় কি, এবং গুরুত্বপূর্ণ বেসরকারি খাত যারা দেশের ব্যবসা বাণিজ্য শিল্প পরিচালনা করেন তারা কতটুকু সংগঠিত, তাদের চিন্তা ভাবনা কি, এটা নিয়ে উদ্রেক করে দেওয়ার জন্য মূলত আজকের এই সেমিনার আমরা চিন্তা করছি। বিশ্ব বাণিজ্য প্রেক্ষিতে বাংলাদেশের আমাদের যে অবস্থা সেটার অনেক ভঙ্গুরতা আছে। এখানে আমাদের প্রধান দেশের বৃহৎ চেম্বার, মেট্রোপলিটন চেম্বার প্রেসিডেন্ট সাহেব আছেন, তিনি হয়তো বলবেন অবস্থানগুলো। তারপরে আমাদের ক্ষুদ্র মাঝারি পক্ষে আমাদের ব্যবসায়ীরা আছেন, তারা চিন্তা করবেন। সামগ্রিকভাবে ফেডারেশন চেম্বারেরও বিশাল ভূমিকা ছিল দেশের এই অবস্থান তৈরি করা। আনফরচুনেটলি আমরা একটু আগে আমার বক্তব্য বলে গেলেন, সেখানে আমরা আজকে আলোচনাটাকে এভাবে সাজিয়েছি যে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের বৈশ্বিক প্রভাব, বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের সম্ভাবনা ও ঝুঁকি, বাংলাদেশের করণীয়, বিসিসির ভূমিকা, কেস স্টাডি, আন্তর্জাতিক অভিজ্ঞতা, সুপারিশমালা ইত্যাদি। আমি প্রথমে বলে নিই, এখানে এই বিষয়ে যে অত্যন্ত অভিজ্ঞ আমাদের বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর মাসুদ রিয়াজ এখানে আছেন, তারা এটা বিশ্লেষণটা করবেন। আমি একজন ব্যবসায়ী হিসাবে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে শুধুমাত্র সূচনাটা করে দিতে চাই যে এই জিনিসগুলো আমরা চিন্তা করছি, এক্সপ্লেনেশন, ডিটেলস আপনার সম্পর্কে তারা বলবেন, এবং আমাদের ডক্টর হোসেন জুলুর সাহেব আছেন, তিনি সামগ্রিকভাবে অর্থনীতিবিদ হিসাবে দেশে কোন দিকে যাওয়া উচিত সেই জিনিসগুলো হয়তো তিনি দিকপাত করবেন। আমরা শুরু করি এভাবে। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ ট্রেড ওয়ারে রাষ্ট্রগুলি যখন শুল্ক কোটা সহ বিভিন্ন শুল্ক বহির্ভূত বিধিনিষেধ, রপ্তানি আমদানি নিয়ন্ত্রণ, সাপ্লাই চেইন রিবাউন্ডিং, এমনকি পরিবেশ সংভিত্তিক মানদণ্ডগুলোকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেছে, তখন সেটি আধুনিক বাণিজ্য যুদ্ধ হিসেবে আমরা বলতে পারি। লক্ষ্য সাধারণত শিল্পনীতি রক্ষা, প্রযুক্তি নেতৃত্ব, দখল, নিরাপত্তা, ভূ রাজনৈতিক কৌশল এবং দেশীয় চাকরির সুরক্ষা। আমেরিকার মতো কান্ট্রি যখন ডব্লিউটি থেকে সরে এসে নতুন করে আবার পেছন দিকে হাঁটা শুরু করলো, তখন আমরা কোথায় থাকবো, আমার অবস্থান কি? এই ব্যাপারে ডব্লিউটি 2025 সালের এপ্রিল পূর্বাসে বিশ্ব পণ্য বাণিজ্যে -0.2% সংকোচনের আশঙ্কা করেছে। আইএমএফ এপ্রিল 25 ওয়ার্ল্ড ইকোনমিক অর্গানাইজেশন বলছে, ট্যারিফ লব্ধ অনিশ্চয়তা ও নীতিগত টানের ফলে বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমছে, মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমলেও ঝুঁকি বাড়ছে। আইএমএফ বারবার সতর্ক করছে, ট্রেড ফ্র্যাগমেন্টেশন, ডিক্যাপলিং তীব্র হলে দীর্ঘমেয়াদে বিশ্ব জিডিপি
-7% পর্যন্ত হারাতে পারে। ডব্লিউটিও অনুরূপ কথা বলছে। বৈশ্বিক বাণিজ্য ট্রেড ওয়ার ধারণা ও কারণ বাংলাদেশের ইউরোপ যুক্তরাজ্যগামী প্রধান কার্গো রুট সুয়েজ কেন্দ্রে রেড সি ঘিরে লিড টাইম 10 দিনের বেশি বাড়ে। তারপরে এইসব কারণে যে আমাদের কষ্টটা বাড়বে, জাতিসংঘের তালিকা অনুযায়ী বাংলাদেশের 24 নভেম্বর 26-এ এলএসটি উৎপন্ন হবে। পরবর্তী পর্যায়ে জিএসপি ক্লাসে ট্রানজিশন আলোচনা জরুরি। এগুলো আমাদের এখানে বিকেএমএল প্রেসিডেন্ট আছেন, তারা হয়তো বলবেন তার ইম্প্যাক্ট কি হবে। বাণিজ্যের বৈশ্বিক প্রভাব বৈশ্বিক প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য কি ঘটছে। 2018 থেকে 19 থেকে শুরু হওয়া শুল্ক যুদ্ধ 24-25 সালে নতুন করে তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র সেকশন 301 এর আওতায় চীনা পণ্যের বাড়তি শুল্ক বাড়িয়েছে। টাকা এবং যেগুলো আমদানি বেশি হয় আমেরিকাতে ইভি সেমিকন্ডাক্টর লিথিয়াম টাকার ব্যাপারে তারা অনেক বেশি শুল্ক বাড়িয়ে চীনকে কোণঠাসা করার চেষ্টা করেছে। ফলাফল কি? লিড টাইম কমবে, ইনভেন্টরি ঘাটতি বাড়বে। ডব্লিউটিও বলছে শুল্ক অনিশ্চয়তা কম থাকলে 25-এর পণ্য বাণিজ্য প্রবৃদ্ধি আরো বেশি হতে পারে। অর্থাৎ নীতিগত টানাপোড়েন বাস্তবে ট্রেড বুক কমাও। বাণিজ্য বৈশ্বিক প্রভাবে বাংলাদেশের জন্য ইউএস বাউন্ড ভ্যালু চেইন যেমন অ্যাপারেল, অ্যাক্সেসরিজ, ইলেকট্রিক্যাল পার্টস ইত্যাদি রপ্তানি করার ক্ষেত্রে রুলস অফ বিজনেস, রুলস অফ অরিজিন, কাস্টমস কমপ্লায়েন্সের গুরুত্ব বাড়ছে। চীন ভিত্তিক ইনপুট নির্ভরতা থাকলে সোর্স ডাইভার্সিফাই করা প্রয়োজন হবে। চীনা ইলেকট্রিক গাড়ি সাপোর্টের সাবসিডি মোকাবেলায় চূড়ান্ত কাউন্টারভেটিং ডিউটি ভিন্ন হারে -30% প্লাস 30% 30 অক্টোবর 24 থেকে কার্যকর হবে। 30% প্লাস 30% বেশি হবে। 23-24 ট্রানজিশনাল 26 থেকে আর্থিক দায় সহ ইস্পাত অ্যালুমিনিয়াম টাকার ক্ষেত্রে হবে। 30 ডিসেম্বর 25 থেকে অ্যাসিনের জন্য 30 জুন 26 থেকে প্রযোজ্য ইউ বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়ে। ইউতে বাংলাদেশের কমপ্লায়েন্স এ ব্যাপারে আমি বলবো যে আমাদের আলোচনার মধ্যে আমাদের কৃষকরা আছেন, তারা এটা বলবেন। আসলে ভাই আলোকপাত করবেন ডিটেলভাবে। শুল্ক নীতি ও প্রোটেকশনের যে উত্থান হবে সেটা আমরা বুঝতে পারছি, এবং দেশে আমদানি নিষেধাজ্ঞার স্টকার কভারেজ $2.3 ট্রিলিয়ন বিশ্ব আমদানির উল্লেখযোগ্য অংশ 23-24 সালের নতুন ট্রেড রেস্ট্রিকটিভ মেজার তীব্রভাবে বেড়েছে। বাংলাদেশের জন্য বৈশ্বিক প্রভাব আরো আছে হলে দ্বিপাক্ষিক চুক্তি কৌশল মিলিয়ে ট্যারিফ রিস্ক ম্যানেজমেন্ট করা। এগুলো আমার মনে হয় রিয়াজ ভাই আলোকপাত করবেন। সমুদ্র পথে যে ধাক্কা হবে আমার মনে হয় আমাদের হাতেম ভাই এসব ব্যাপারগুলো বলবেন, তারা মেজর স্টেক হোল্ডার। ইউরোপগামী কার্গো প্রধানত সুয়েজের উপর নির্ভরশীল। এটার কারণে যে কষ্ট বাড়বে সেগুলো আমাদের রপ্তানিকাররা আলোকপাত করবেন। বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে ধরে কথা বলতে চাই। বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতি, যেখানে মোট রপ্তানির আয়ের 80% আসে তৈরি পোশাক আমদানি থেকে। সে সময় পণ্য রপ্তানি আয় দাঁড়ায় প্রায় $48.3 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে আরএমজি অবদান রাখে 39.4 বিলিয়ন ডলার, আবার 81.5%। এতে যে ঝুঁকি নির্ভরতা, একক খাত নির্ভর ঝুঁকি, সেটা থেকে আমার মনে হয় ফেডারেশন চেম্বার এবং দেশের যে আমাদের ট্রেড ইন্ডাস্ট্রি যারা চিন্তা করবেন তাদের জন্য অনেক বড় চিন্তার এখানে ব্যাপার আছে যে আমরা এই অবস্থা থেকে হঠাৎ করে কিন্তু বড় রকমের ঝুঁকিতে পড়ে যেতে পারি, এবং তাতে তখন কি হবে। আমি পাশাপাশি বলবো যে যদি বিশ্বে বড় রকমের মন্দা অবস্থা দাঁড়ায়, তাহলে যদি আমাদের 1.5 কোটি বাংলাদেশে যারা বাইরে আছে, যারা আজকে রিমিটেন্স পায়, সেটা কি হবে। আমার মনে হয় আমাদের অর্থনীতিবিদগণ সে ব্যাপারে চিন্তা করে বলতো যেটা ঘটতে পারে। আমদানি নির্ভরতা কাঁচা মাল জানেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে গড়ে তুলা, কাপড়, রং,
রাসায়নিক 80% বেশি আমদানি নির্ভর। প্রধান উৎস দেশ হলো চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক। জ্বালানি গ্যাসের বিদ্যুৎ উৎপাদনের জন্য তরল প্রাকৃতিক গ্যাস, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেল ব্যাপকভাবে আমদানি করা হয়। আমদানি প্রায় 20-25% জ্বালানি সরবরাহ। প্রযুক্তি, যন্ত্রপাতি, শিল্প যন্ত্রপাতি, বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম এইসব প্রেক্ষাপট রয়েছে। ফলাফল কি হবে? বিশ্ববাজারে জ্বালানি ও কাঁচামালের দাম বাড়লে দেশের উৎপাদন খরচ বেড়ে যাবে, রপ্তানির প্রতিযোগিতা কমে যায়, বৈদেশিক মূল্যের রিজার্ভের উপর চাপ বাড়বে। বাজার বৈচিত্র্যের সীমাবদ্ধতা আছে বাংলাদেশে। আমাদের বাংলাদেশের রপ্তানি প্রায় 68% ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এটা আমাদের রপ্তানি খাতের নেতারা বলবে। নতুন বাজারের চেষ্টার কথা আমরা বলবো। নতুন প্রোডাক্ট, নতুন বাজারের জন্য আমাদের আফ্রিকা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আমেরিকা এসব কান্ট্রিতে আমাদের বাজারের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে আমাদের ব্যাপক প্রস্তুতি দরকার। প্রাইভেট সেক্টর, বিশেষ করে আপনার ফেডারেশন চেম্বারগুলো এবং আমাদের অ্যাসোসিয়েশনগুলো যারা রপ্তানি করে তাদের অনেক বড় রকমের ভূমিকা এখানে রয়েছে। বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের সম্ভাবনা ও ঝুঁকি আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। এলডিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশ 24শে নভেম্বর 26 এলডিসি থেকে উত্তীর্ণ হবে। তখন অনেক প্রেফারেন্সিয়াল সুবিধা, ইউ ইত্যাকার বিষয়গুলো আমাদের এখানে রেটিনে আছে, তারা বলবেন। এই ঝুঁকিগুলো আমাদের সামনে আসছে। বৈশ্বিক চাহিদা হ্রাস পাবে, তাতে আমরা আমাদের রপ্তানি কমে যেতে পারি, তার প্রস্তুতি দরকার। বাস্তব উদাহরণ হচ্ছে ইউরোপের বাজারে বাংলাদেশের আরএমজি অর্ডার 5 থেকে 7% কমে যায়। একই সময় মার্কিন, এটা 22-23 সালের কথা, মার্কিন বাজারে আমদানি প্রবৃদ্ধি নেতিবাচক হয়। ফলাফল বাংলাদেশের রপ্তানি আয় প্রবৃদ্ধি মন্তর হয়, বৈদেশিক মুদ্রা আয়ও চাপের মুখে পড়ে। বিনিয়োগে অনিশ্চয়তা। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক কারণেও আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে পারছি না। আমাদের জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব হওয়া দরকার, স্টেবিলিটি দরকার, তাহলে আমরা হয়তো সম্ভাব্য বিনিয়োগগুলো পেতে পারতাম। এখন কিন্তু আমরা 2024 সালে বৈশ্বিক এফডিআই প্রবাহ 11% হ্রাস পায় বৈশ্বিকভাবে, প্রধানত ভূরাজনৈতিক উত্তেজনা, উচ্চ সুধার ও বাণিজ্য যুদ্ধের কারণে। বাংলাদেশের অবস্থা ফিসক্যাল ইয়ার 23-24 বাংলাদেশে এফডিআই এসছে মাত্র 3.4 বিলিয়ন, যা জিডিপির তুলনায় খুবই কম, প্রায় 1% মাত্র। চ্যালেঞ্জ অবকাঠামোগত সীমাবদ্ধতা, জ্বালানি ঘাটতি। জ্বালানি একটা বিশাল ফ্যাক্টর, যেটা আমার মনে হয় আমাদের সব চেম্বারগুলোর চিন্তা করা উচিত। জ্বালানির কারণে বহু ইন্ডাস্ট্রি, আমি বাংলাদেশের একটা কমিটিতে আছি, সেখানে দেখছি জ্বালানির কারণে কি ভয়ঙ্করভাবে আমাদের বড় বড় শিল্প কারখানাগুলো সরকার নীতির সাহায্যের জন্য এসছে। মূল কারণ, অন্যতম কারণ ছিল জ্বালানি। অবকাঠামোগত সীমাবদ্ধতা, জ্বালানি ঘাটতি, ডলার সংকট। ডলার অবস্থাটা অনেক উন্নতি হচ্ছে ইদানিংকালে। দীর্ঘমেয়াদী কর্মসংস্থান স্বীকৃতি ধীরগতি হবে, প্রযুক্তি স্থানান্তরের কম হওয়া এবং রপ্তানি ইত্যাদি। এবং বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা থেকে উত্তরণ একটা বড় রকমের চ্যালেঞ্জ। আমরা নতুন বাজার খুঁজতে হবে, সেটা আমি একটু আগে বলেছি। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, পূর্ব ইউরোপ। বাংলাদেশের অর্জন নন ট্রেডিশনাল মার্কেট রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $6.44 বিলিয়ন, যেটা একটা আশাবাঞ্জক বিষয়। আমি সেখানে টোটাল বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে আমাদেরকে নতুন করে তৈরি করতে হবে, নতুন প্রোডাক্ট, নতুন উদ্যোক্তা এবং সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এক্সপোর্টের সাপোর্ট, প্রোডাক্টের সাপোর্ট ইত্যাদি বিষয়। দক্ষিণ সহযোগিতা বাড়ানো দরকার। উন্নয়নশীল উদ্যম অর্থনীতির মধ্যে পারস্পরিক বাণিজ্য বিনিয়োগ, এটা আমাদের অর্থনীতিবিদগণ এটা বলবেন। পণ্যের চাহিদা বৃদ্ধি, ঔষধ, আইসিটি, কৃষিখাত, ফার্মাসিউটিক্যাল ইত্যাদি, আইসিটি, কৃষিপণ্য, এইসব ক্ষেত্র থেকে বেরিয়ে এসে আমাদের এগুলো আমরা বর্তমান নির্ভরশীল আছি, বেরিয়ে এসে আমাদের নতুন পণ্যের দিকে যেতে হবে। রপ্তানি বাজারে বৈচিত্র্য কিন্তু অনেক আলোচনা হয়েছে, কিন্তু তেমন একটা আমরা কিন্তু বৈচিত্র্য আনতে পারি নাই। তো এখন আমাদের অবস্থা এরকম যে আমাদের কোনো উপায় নাই। এমনকি মনে করেন যে আমরা যদি ব্রাজিল থেকে মাংস আমদানি করে রিপ্রসেস করে
হালাল করে বানাতে পারি, সেখানেও কিন্তু ইকোনমি আছে। আমি এইসব জায়গায় আমাদের ঝাঁপিয়ে পড়া দরকার। তারপরে বাংলাদেশের অন্যতম সংকট হচ্ছে আমাদের কাস্টম সার্ভিস, যেটা আমাদের প্রথমে বলছিলেন সরকারের চৌধুরী সাহেব। কাস্টমে আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেক পেছনে পড়ে আছি, লজিস্টিকের জায়গায় পেছনে আছি। এইসব জায়গায় ব্যাপক সংস্কার দরকার। সেখানে ফেডারেশন চেম্বারের প্রচন্ড রকমের ভূমিকা দরকার, যেখানে অনেক শক্তিশালী নেতৃত্ব দরকার, যাতে আমরা তারপরে কমপ্লায়েন্সের জায়গায় আমরা পেছনে আছি। কমপ্লায়েন্স আমরা যত তাড়াতাড়ি সব এসে জায়গায় কমপ্লায়েন্ট হওয়া খুব জরুরি দরকার। বহুপাক্ষিক দ্বিপাক্ষিক চুক্তিগুলো আমরা কিন্তু অনেকগুলো জায়গায়, আমরা যেমন ভিয়েতনাম দ্বিপাক্ষিক চুক্তি করে অনেক দেশে অনেক এগিয়ে গিয়েছে, আমরা কিন্তু পেছনে পড়ে আছি। প্রাইভেট সেক্টরেও কিন্তু আমাদের প্রস্তুতি নাই, সরকারের খাতেও অনেক বেশি প্রস্তুতি দেখা যাচ্ছে। ফলে আমরা চিন্তাহীনতার কারণে, প্রস্তুতির কারণে কিন্তু পেছনে পড়ে যেতে পারি। নতুন উদ্যোক্তা শিল্পের জন্য আমাদের ফান্ড তৈরি করা, আমাদের প্রচন্ড রকমের সাপোর্ট দেওয়া ভীষণভাবে দরকার। এসিং ডেভেলপমেন্ট খুব গ্লোবাল ভ্যালু চেইনে, যেটা জাপান আমাদেরকে, জাপান প্রয়াত প্রধানমন্ত্রী মিস্টার আবে কিন্তু বলে গিয়েছিলেন যে তোমাদের ভবিষ্যৎ হচ্ছে ব্যবহার। তার মানে ইঙ্গিত করেছিলেন যে গ্লোবাল মার্কেট ছাড়া আমাদের ভবিষ্যৎ নাই। অতএব আমরা ভবিষ্যতে গ্লোবাল মার্কেট চেনে যাওয়ার জন্য বড় প্রস্তুতি দরকার। জাপান আমাদের সাহায্য করতে চেয়েছে এবং অনেক বড় প্রস্তুতিতে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারে সাহায্য করেছে। আমরা সেগুলোকে ত্বরান্বিত করতে হবে। আমার মনে হয় করণীয় ক্ষেত্রে আমাদের আইসিটি থেকে অনেক কথাবার্তা আছে, যেটা আমার বিশ্বকর আলোচনা করবেন। শুধুমাত্র সস্তা শ্রমিক ভিত্তিক বর্তমান যে আমাদের অন্যতম ফার্নিস আসতেছে হলো এনআরবি থেকে, সেটা মধ্যপ্রাচ্য কেন্দ্র। সেখানে যদি কোনো রকমের স্টেবিলিটি সংকট হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের ডিজাস্টার হবে। সেজন্য কি আমরা প্রস্তুত? বাংলাদেশকে প্রস্তুত? এই প্রস্তুতিগুলো খুব সিরিয়াসলি আমাদেরকে করতে হবে। আমাদের মেড ইন বাংলাদেশকে পপুলার করতে হবে গ্লোবালি, এবং বাংলাদেশের পণ্যের গুণগত মান আরো বাড়ানোর চেষ্টা নিয়ন্ত্রণ করে যেতে হবে। আমি আমার মূল বক্তব্যে এসে শেষ করবো, সেটা হলো এফবিসিসি এর ভূমিকা। এফবিসিসিআই একটি ফেডারেল চেম্বার এবং বাংলাদেশের সমস্ত ট্রেড বডি অ্যাপেক্স ফোরাম, তার দায়িত্ব কিন্তু অপরিসীম। সেই হিসাবে কিন্তু আমরা যদি বিশ্ব মানে চিন্তা করি, তাহলে অত্যন্ত পরিতাপের বিষয়। আমি বিগত জীবনের প্রায় অনেকটা সময় বিসিসিআইতে কাটালাম, কিন্তু আমি বলবো যে আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি। তার নমুনা হচ্ছে যে একটি বছর আমাদের এখানে প্রতিনিধিত্ব নাই। আজকে বাণিজ্য ট্রেড ডেলিগেশন যায়, সেখানে নাই। কোনো আলোচনা হয়, সেখানে নাই। কোনো পরামর্শ নাই, কোনো সরা, কোনো এইটা কি ভ্রমণের বিষয়। সব পাশে যদি আপনি ফিকিতে দেখেন, ফিকিতে আপনার ভারতে প্রায় অন্তত 50 জন পিএইচডি লোক কাজ করে। এমনকি নেপালের মতো ফেডারেশনে সেখানে আমি দেখেছি প্রায় 20 জন পিএইচডি গবেষক কাজ করে। বহু আগে থেকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি। আমরা মনে করি আজকে আমাদের, আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশের ব্যবসায়ী, চিন্তাবিদ এবং আমাদের সরকারের কাছে আবেদন রাখতে চাই যে আপনারা যদি এই জায়গায় উপেক্ষা করেন, তাহলে কিন্তু এর পরিণাম আমাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে, যেটা বাংলাদেশ কখনো অ্যাবজর্ব করতে পারবে না। অতএব আমাদের ফেডারেশন চেম্বারকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে। ব্যবসায়ীদের সমস্ত ট্রেড সেক্টর বলতে আমি বলছি প্রোডাক্ট অথবা পটেনশিয়ালিটি বাছাই করে তাদেরকে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে 100%, এবং সারা দেশে যে চেম্বারগুলো আছে, চেম্বারগুলোর ক্যাপাসিটি আমরা বৃদ্ধি করতে পারি। প্রতিটি সেক্টরের জন্য বার্ষিক কর্মপরিণাম দেওয়া যায়, আঞ্চলিক ডিভিশনাল কাউন্সিল সক্রিয় করা যায়, এসএমই, আইসিটি, কৃষি পণ্য, সবুজ শিল্প এবং নির্মাণ খাতকে আমরা প্রাধান্য দিতে পারি, এবং বাজার গবেষণার জন্য ডাটা হাব করতে পারি, যেটা একটা ইনোভেটিভ সেন্টার করেছে। আমি মনে করি এটাকে বড় করে ব্যবহার করে ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, আমাদের জায়গা সবার সাথে সমন্বয় করে কিন্তু আমরা বড় মানের ক্যাপাসিটি ডেভেলপ করতে পারি, ডিজিটাল ডাটা হাব করতে পারি। ইন্টারন্যাশনালি আমরা ফেডারেশন চেম্বারকে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে একটা ইন্টারন্যাশনাল মানে নেওয়াটা অত্যন্ত জরুরি, এবং কন্টিনিউয়াসলি
B2B বিজনেস টু বিজনেস ডেলিগেশন, জয়েন্ট বিজনেস কাউন্সিল, এটা আন্তর্জাতিক মানে নেওয়ার কোনো বিকল্প নেই, কারণ আমরা অনেক পেছনে পড়ে গেছি ইতিমধ্যে। বাণিজ্য কূটনীতি বলা হয়ে থাকে সেকেন্ড লাইন অফ ডেমোক্রেসি। আমি আপনাদের এই ফেডারেশন চেম্বার থেকে কিন্তু নীরবে কাজ করে জাপানের সাথে সম্পর্ককে এগিয়ে দিয়ে জাপান বাংলাদেশ সম্পর্কের যে পথে গিয়েছে আজকে সেখানে কিন্তু আমরা জাপান বাংলাদেশ কমিটির একটা বড় অবদান আছে। আমরা জাপানকে আনতে পেরেছি। আজকে অনেক বিলিয়ন ডলার জাপান এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগ করেছে, মাতার বাড়ি থেকে আমাদের এয়ারপোর্ট থেকে আরম্ভ করে মেট্রো রেল, এই সবগুলা কিন্তু আমাদের অবদান আছে। জাপান কিন্তু এভাবে এঙ্গেজ হতে চাচ্ছে না। অর্থাৎ কাজ করলে অনেক কাজ করা যায়। আমার আজকে এখানে যে আমাদের গেস্ট মনে আছেন তিনি জানেন টার্কির সাথে উনি যখন উপদেষ্টা ছিলেন তখন আমরা কিন্তু ওনাকে দিয়ে আমি 100 স্কলারশিপ নিয়েছিলাম, সে 100তে এখন আছে। কেউ আর চেষ্টা করে নাই যে আরো বাড়ানো যেতে পারে। টার্কি তখনই $2 বিলিয়ন আমাদের দিতে চেয়েছিল এবং টার্কি বাংলাদেশ টার্কিশ এয়ারলাইন্স আজকে আসতেছে কিন্তু জেলুর ভাই উদ্যোগ। আমি চেষ্টা করেছিলাম পেছন থেকে ওনাকে দিয়ে আমরা স্পেশালি তাকে অনুরোধ করে কেয়ারটেকার সময় কিন্তু টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ চালু হয়। আজকে টার্কিশ এয়ারলাইন্স কিন্তু ওয়ান অফ দ্য মেজর ক্যারিয়ার বাংলাদেশ থেকে। তো এই ফেডারেশন চেম্বার থেকে কিন্তু নীরবে কাজ করেছি এবং জাপানের রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। আমি মনে করি আমরা অনেক ভালো কাজ করতে পারি যদি আমাদের সমস্ত চেম্বারগুলো অ্যাসোসিয়েশনগুলো মিলে আমরা উদ্যোগী হই। তারপরে আমরা রপ্তানি প্রস্তুত 500 প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই আগামী সময়। 500 নতুন কোম্পানিকে আমরা বাংলাদেশে সাপোর্ট করতে চাই যারা ইন্টারন্যাশনাল রপ্তানি করবে এবং ফেডারেশন চেম্বার উদ্যোগ নিয়ে এটা করবে, যাতে তাদের প্রশিক্ষণ দেওয়া মান উন্নয়ন সার্টিফিকেশন ইত্যাদি ইন্টারন্যাশনাল মানে তাদেরকে আমরা তৈরি করে দেবো। এসএমই নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা তৈরি করা যাবে এবং সেখানে ক্রেডিট গ্যারান্টি বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ফান্ড নিয়ে আমরা ক্রেডিট গ্যারান্টি, নো কস্ট ফাইন্যান্স আয়োজন করতে পারি। এগুলো কিন্তু সব উদ্যোগ নিলে সম্ভব, অসম্ভব। শিল্পনীতিতে টার্গেট ইন্টেন্সিভ 14টি সেক্টরের পারফরম্যান্স লিঙ্ক ইনসেন্টিভ দিয়ে মোবাইল, ফার্মা, ফুড প্রসেসিং, টেলিকম ইত্যাদি রপ্তানি ও বিনিয়োগ টেনে সরকারি হিসাব অনুযায়ী 24-25 পর্যন্ত রপ্তানি 5.31 লাখ কোটি। আমরা অতিক্রম, এটা কোন জায়গায় ভারতের কথা, এটা ভারতে দেখেন ভারতের শিল্পনীতিতে তারা আপনার এই সাপোর্টগুলো দিয়ে 5.31 লাখ কোটি টাকা কিন্তু রপ্তানি বাড়িয়েছে, যেটা $61.8 বিলিয়ন। আমরা যদি ওইটাও ফলো করি ওরা কিভাবে করেছে চেম্বারের মাধ্যমে ফাইন্যান্সগুলো 3 টাকা, বাংলাদেশে কিন্তু বিশাল যুবশ্রেণী বেকার, তাদেরকে আমরা যদি এই জায়গায় আনতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারবো। লজিস্টিক রিফর্ম, জাতীয় লজিস্টিক নীতি, লক্ষ্য লজিস্টিক কস্ট এগুলো কিন্তু ইন্ডিয়া করেছে। ইন্ডিয়ার উদাহরণ দিলাম। ভিয়েতনামে FTA নির্ভর ওপেননেস ভিয়েতনাম করেছে। ভিয়েতনামে স্যার আপনার একক এজেন্সি করেছে ভিয়েত ট্রেড, যেটা জাপানের জেট্রো কোরিয়ার কোর্সটাকে ফলো করে। বাংলাদেশে কিন্তু ইউপিবি, সিসিআই, তারপরে আমাদের বেজা এইভাবে ছড়িয়ে থেকেও কিন্তু আমরা একটা সমস্যা দিয়ে যে সমস্যাগুলো আমাদের খুব দরকার। আমি শেষ করি, আমরা 12 থেকে 13টি অগ্রাধিকার সেক্টর বিসিসিআই থেকে ঠিক করবো করে এগুলোকে ডিভিশনাল জেলা কাউন্সিল হিসেবে গঠন করতে পারি, লজিস্টিক টাস্ক ফোর্স গঠন করতে পারি, এফবিসিসিআই, ইউপিবি, তারপরে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে আমরা ট্রেনিং এর পাশে ট্রেনিং এর অনেক কিন্তু এফবিসিসিআই লিমিটেড সেন্টারে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে আমাদের আগের কমিটি, অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। এটাকে ব্যাপকভাবে ব্যবহার করে আমরা কিন্তু যারা আমাদের এই ইনোভেশন সেন্টারের আছেন এখানে বাবুভাই আছেন ফর্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারা অনেক বড় একটা কাজ করেছেন যেটাকে আমরা ব্যাপকভাবে ব্যবহার করতে পারি, এমনকি এফবিসিসিআই পুরোটাকে ব্যবহার করতে পারে দেশের একটা ট্রেনিং এর জন্য ইনফ্রাস্ট্রাকচার পুরো এটাকে ব্যবহার করা সম্ভব। FTA উইং তৈরি করতে পারি, জিএসপিতে আমাদের কাজ করা দরকার। আমরা এখানে জয়েন্ট বিজনেস কাউন্সিল করবো ফেডারেশন থেকে অন্যান্য অনেকগুলো দেশের সাথে, যেগুলো এখন বর্তমানে জাপান,
ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ইত্যাদি কান্ট্রিগুলোতে। আমরা কিছু সুপারিশমালা তৈরি করেছি, যেটা আমি এখানে যেমন পলিসি রিকমেন্ডেশনে আমরা বলতে চাচ্ছি। এফটিএ প্লাস জিএসপি আলোচনা অগ্রগতি, ইউতে জিএসপি ইউপিতে আমরা পূর্ণ ব্যবহার ভারত, চীন, ASEAN-এর সাথে এফটি স্বাক্ষর করা, এক্সপোর্ট রেডি 500 প্রতিষ্ঠানকে তৈরি করার টার্গেট, ডিজিটাল বাণিজ্য, ক্রস বর্ডার ই কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্র্যান্ডের উপস্থিতি, বন্দর লজিস্টিক অবকাঠামো, ভাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর যেটা রেডি হয়ে গেছে এখন, পদ্মা রেলের সাথে সংযোগ করে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়েকে প্রাধান্য দিয়ে তৈরি করে, যাতে জিডিপিতে কিন্তু 3 to 4% বেড়ে যেতে পারে যদি আমরা এটা করতে পারি। আইএসও লিড এই মান উন্নয়নগুলো খুব করা দরকার। দীর্ঘমেয়াদী ভিশনে আমরা 2041 সালের সাথে সামঞ্জস্যপূর্ণ 8 থেকে 15 বছরের পরিকল্পনা নিতে পারি। শিল্প বৈচিত্র্য আনা, সবুজ অর্থনীতি, উদ্ভাবনী গবেষণা, আঞ্চলিক ইন্টিগ্রেশন, ব্র্যান্ড ইমেজ। আমি উপসংহারে বলবো, বাণিজ্য যুদ্ধকে হুমকি নয়, আমরা সুযোগ হিসাবে নিতে চাই। ঐক্যবদ্ধ বেসরকারি খাত, শক্তিশালী ফেডারেশন চেম্বার, বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির রূপরেখা, বিশ্বব্যাপী বাণিজ্য নতুন ঝুঁকি তৈরি করলেও একই সঙ্গে নতুন বাজার, ভ্যালু চেইন, উদীয়মান খাতে সুযোগও তৈরি করেছে। সময় মতো প্রস্তুতি নিয়ে কমপ্লায়েন্স, বাজার বৈচিত্র্য, উদ্যোক্তা অন্তর্ভুক্তি বাড়াতে পারলে বাংলাদেশের সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারে। ঐক্যবদ্ধ বেসরকারি খাত এবং আধুনিক সক্রিয় বিসিসি এর মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক ট্রেডে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে পারবে। এটি হবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপরেখা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।